নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং ৮০তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। আজকে প্রত্যেক স্বাধীনতা দিবসের দিন যে ভিডিওটা আমরা ডিকোড করি সেই সেম টপিকের ওপর ভিডিও আমরা করব আজকে, দ্যাট ইজ প্রধানমন্ত্রীর স্পিচ ডিকোড। এবার একটু ভিডিওটা লম্বা হবে কারণ গোটা স্পিচটা আমি কভার করি এবং গোটা স্পিচটা আমি কোনো এআইতে ফেলে বা কোনো নিউজ পেপার থেকে কভার করি না। আমি নিজে প্রত্যেকটা মিনিট শুনে শুনে প্রত্যেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্টকে তুলে আনি এবং এবছরে আমার অত্যন্ত আনন্দ লেগেছে ব্যক্তিগতভাবে, কারণ আমার সাবজেক্ট জিওপলিটিক্স বলে প্রধানমন্ত্রীর স্পিচ তার 70% জায়গা জুড়ে ছিল জিওপলিটিক্স। তো জিওপলিটিক্সে যে ব্যাপারগুলো আমরা স্কিল বাংলা চ্যানেলে প্রায় প্রত্যেক দিন আলোচনা করি সেই ব্যাপারগুলো আজকে এই স্পিচের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং সেকেন্ড, আমার ভালো লাগার জায়গা, দেখুন, একটা হয় শর্ট টার্ম উন্নতি, একটা হয় লং টার্ম উন্নতি। শর্ট টার্ম উন্নতি কি, আমি গিয়ে বললাম যে আমি প্রত্যেক মাসে 500 টাকা করে দিয়ে দেবো, আমাকে তোমরা ভোট দাও। লং টার্ম উন্নতি কি, আমি বললাম কাউকে আমি কোনো 500 টাকা ফাঁকা দিতে পারবো না, আমি একটা এখানে বড় কারখানা তৈরির জন্য বিদেশে গিয়ে এগ্রিমেন্ট করে ইনভেস্টার নিয়ে আসছি, সে কারখানা তৈরি করবে, 10টা ইউনিভার্সিটির সঙ্গে মৌ সাইন করছি, তারা গিয়ে আপনাদেরকে ট্রেনিং দেবেন, তারপর আপনারা ওই যে কারখানা ওখানে চাকরি পাবেন এবং আপনাদের সারা জীবন সেট। দিস ইজ লং টার্ম উন্নতি। এবার এই লং টার্ম উন্নতির দিকে যদি ফোকাস করা যায় তবেই আলটিমেটলি দেশ এগোবে, না হলে 500 টাকা 1000 টাকা করে বকশিস দিয়ে ভাতা দিয়ে কদিন চলবে। তো এখানে লং টার্ম উন্নতির কথা আলোচনা করা হয়েছে, কতদূর হবে হবে না আমি রাজনীতির লোক নই, আমি জানি না, বাট আলোচনা করা হয়েছে, সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আর একটা কারণ আনন্দিত হবার। এবার চলে আসি আমরা একেবারে আলোচনায়, পয়েন্ট ধরে ধরে। দেখুন, প্রথম যে কথাটা আমাদের সবার মনে আসবে যে প্রধানমন্ত্রীর স্পিচ যেটা স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে হয়, সেটার ইম্পর্টেন্স কি আছে, সেটা নিয়ে আমরা কেন এত আলোচনা করব। সেটার ইম্পর্টেন্স দু জায়গা থেকে, মানে একটা ইম্পর্টেন্স তো অবশ্যই প্রধানমন্ত্রীর স্পিচ থেকে অনেক কিছু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় চলে আসে কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টে, বাট আমরা তো কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টে মূল ফোকাস করি না, আমরা মূল ফোকাস করে থাকি জিওপলিটিক্সে, ইন্টারনাল সিকিউরিটিতে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে। তো এখানে দুটো ব্যাপার হয়। নাম্বার ওয়ান, দেশবাসীকে এবং বিদেশকে একটা মেসেজ দেওয়া হয় ভারতের তরফ থেকে বছরে একদিন 15ই আগস্টে, যার ফলে শুধু আমাদের দেশের লোকেরা নয়, বিদেশেরও যারা পলিসি মেকিংয়ের সঙ্গে যুক্ত থাকে তারা এই দিনটা ভারতের পিএম কি বলছে তার ডিটেল অ্যানালিসিস করেন। এবং সেকেন্ড, আমাদের দেশের জন্য একটা রোড ম্যাপ পাবলিক করা হয় যে নেক্সট 1 বছরে আমাদের দেশ এই দিকে নিজের গাড়িটাকে ঘোরাতে চলেছে, রথের মোড় ঘুরছে। তো তার ফলেও নেক্সট 1 বছরে কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে ইনভেস্টমেন্ট করা উচিত থেকে শুরু করে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক কীরকম হতে পারে না পারে তার একটা কনভিকশন পাওয়া যায়, রোড ম্যাপ পাওয়া যায়। ওকে, এবার প্রধানমন্ত্রীর স্পিচ যখন শুরু হলো, আমি পয়েন্ট বাই পয়েন্ট চলে আসছি। প্রথমে উনি ফ্রিডম ফাইটার্সদের স্মরণ করে ওনার স্পিচ শুরু করলেন, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে। এর মধ্যে দিয়ে আমরা কি ডিকোড যদি করি কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি উনি ইতিহাসকে স্মরণ করলেন এবং এর ইম্পর্টেন্স কোথায়, এর ভ্যালু কি, রেলিভেন্স কি। এর ইম্পর্টেন্স হলো ভারতবর্ষের যে রুট, সেই ঐতিহ্যকে, সেই ইতিহাসকে আমরা যদি ভুলে যাই তাহলে ভবিষ্যৎ কোনোদিন ভালো হতে পারে না। তো ওনার স্পিচের শুরুতেই রুটের সঙ্গে কানেক্টিভিটি একটা আমরা দেখতে পেলাম। সেকেন্ড, এরপরই উনি বললেন যে বন্দে মাতরম এই সঙ্গীতের 150 বছর উদযাপনের ব্যাপার, যে লালকেল্লায় প্রথমবার দেশে বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হলো স্বাধীনতা দিবসে, স্বাধীন দেশে লালকেল্লা থেকে। এবং বন্দে মাতরম এই সঙ্গীতটার মধ্যে দিয়ে অবশ্যই যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম, রাইট, দেশকে মা রূপে বন্দনা করা, যেটা আমরা স্কিল বাংলা চ্যানেলে আলোচনা করেছিলাম যে
বন্দে মাতরমকে ম্যান্ডেটারি করার মধ্যে দিয়ে না সমাজের সমস্ত স্তরের সমস্ত জাতি বর্ণ ধর্ম যে যেখান থেকে উঠে আসছে সব বাচ্চাদের মধ্যে একটা প্যাট্রিয়টিজম ধীরে বাট নিশ্চিতভাবে জাগবে। তো সেই প্যাট্রিয়টিজমের দিকে আমরা দেখতে পেলাম ওনার স্পিচের সেকেন্ড পয়েন্ট। এরপরই উনি বললেন যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় অনেক বন্যা হয়েছে, বন্যা কবলিত মানুষদের প্রতি আমাদের সমবেদনা, বাকি পুরো দেশের। এটা থেকে তো আমার একটা জিনিসই মনে হলো যে বিশেষ করে উত্তর পূর্ব ভারতকে, কারণ আসামে মারাত্মক বন্যা হয়েছে, উনি কানেক্ট করতে চাইলেন সারা ভারতের স্বাধীনতা দিবস এটা। আমরা যারা বন্যা কবলিত হইনি ভগবানের কৃপায় তারা আনন্দ করব, উৎসব করব, আর যারা বন্যা কবলিত তারা দুঃখে দুর্দশায় থাকবে, এটা হতে পারে না। এটা সবার স্বাধীনতা দিবস, তাই তাদেরকে কানেক্ট করাটা জরুরি। এরপর উনি বললেন বিগ ড্রিমসের কথা, যে আমাদের বড় স্বপ্ন দেখতে হবে, কারণ বড় স্বপ্ন দেখলে তবেই আমাদের অ্যাসপিরেশন তৈরি হবে, আমাদের অ্যাচিভ করতে হবে কিছু, এবং অ্যাসপিরেশনের সঙ্গে সঙ্গে আমাদের সামর্থ্য বা পাওয়ার তৈরি হবে, তখনই আমরা আমাদের সামর্থ্যকে ব্যবহার করতে পারবো। আমার বিশেষ করে মনে হলো যে আমাদের দেশের ইয়ুথকে কানেক্ট করার জন্য উনি এই কথা বললেন, কারণ ইয়ুথদের মধ্যেই সাধারণত সব থেকে বেশি অ্যাসপিরেশন থাকে এবং বড় স্বপ্ন দেখার একটা জেদ থাকে, আশা থাকে, ইচ্ছে থাকে। এরপর 2047-এর মধ্যে আমাদের দেশ যাতে বিকশিত ভারত হয়ে উঠতে পারে সেই স্বপ্নের কথা পিএম মোদি বললেন, এবং কিছু ডেটা উনি দিলেন। কি ডেটা দিলেন? উনি বললেন যে লাস্ট 12 বছরে, মানে এনডিএ সরকারের শাসনকালে 25 কোটি মানুষকে বিলো পভার্টি লেভেল থেকে, দারিদ্র্য সীমার নিচ থেকে ওপরে তোলা হয়েছে। তো এই কাজ কোনো একজন মানুষ তো করেনি, এই কাজে সমাজে যারা যারা যেভাবে নিজেদের প্রয়াস রেখেছে, চেষ্টা রেখেছে, জুড়ে ছিল, তাদের সকলকে থ্যাঙ্কস, ধন্যবাদ। এবং উনি এও বললেন যে আমাদের দেশকে যে একসময় ইকোনমিক্যালি ফ্র্যাজাইল 5 বলা হতো, আজকে আমাদের দেশ ফ্র্যাজাইল 5 থেকে ওয়ান অফ দ্য মেজর ইকোনমিতে পরিণত হয়েছে। তো আমাদের দেশের গ্রোথ স্টোরি এগোচ্ছে। এরপর পিএম মোদি বললেন ডিফেন্স থেকে শুরু করে রেলওয়ে থেকে মোবাইল ম্যানুফ্যাকচারিং থেকে আমাদের দেশে লাস্ট 1 দশকে ম্যানুফ্যাকচারিং কতটা কি বেড়েছে। ম্যানুফ্যাকচারিংয়ের পর উনি এলেন ডিজিটাল প্ল্যাটফর্মের কথায়, যে ডিজিটাল ইন্ডিয়া তৈরি হচ্ছে, ইন্টারনেট কত মানুষের হাতে পৌঁছে গেছে, ডিজিটাল ট্রানজ্যাকশনের মাধ্যমে ইউপিআই থেকে শুরু করে আমরা কতটা ডিজিটাল ইকোনমিতে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে দেশ হিসেবে এগিয়ে চলেছি। ম্যানুফ্যাকচারিং বললেন, ডিজিটাল বললেন, এরপর উনি চলে এলেন যে শুধু ম্যানুফ্যাকচারিং বা ডিজিটাল হলেই হবে না, মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো বেসিক নিড, সেই বেসিক নিডে আমাদের দেশ কতটা এগোতে পেরেছে। উনি উল্লেখ করলেন গ্যাসের কথা, যে রান্নার ব্যাপারে আমাদের দেশ কতটা এগিয়েছে। আমি মনে হয় 4-5 দিন আগে এরকম একটা উদাহরণ দিচ্ছিলাম। উনি বললেন টয়লেটের কথা, আজকে প্রত্যেক বাড়িতে বাড়িতে টয়লেট আছে, আমরা হয়তো ভুলে গেছি, কিছু বছর আগেও ছিল না। উনি বললেন পাকা ঘরের কথা, যাতে করে সমস্ত মানুষ, লাস্ট এতগুলো বছরে কত মানুষের পাকা ঘর হয়েছে। এবং উনি বললেন যে প্রচুর পুরনো নিয়ম কানুন আইন ছিল, যে আইনগুলোকে মডার্নাইজেশন করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার রেফারেন্সই আমি ফিল করলাম এখানে। উনি বললেন মেট্রোর কথা, যে ভারতের একের পর এক শহরে মেট্রো ছড়িয়ে পড়ছে, মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বেটার হচ্ছে, এবং স্পিড আর স্প্রেড, রফতার আর বিস্তার, এই দুটো কথা উনি বললেন, যে আমরা স্পিডে কাজ করতে হবে আর আমাদের কাজকে স্প্রেড করতে হবে। এই ধরনের বিভিন্ন পয়েন্ট আলোচনা করতে করতে এইবার ওনার আলোচনা চলে এলো, আমি একদম ওনার আলোচনা ধরে ধরে পয়েন্ট বাই পয়েন্ট এগিয়েছি আমাদের টপিকে জিওপলিটিক্সে, যেখান থেকে আমি তো শুনে আলাদাই খুশি হয়ে গেলাম যে ইয়েস, গোটা দেশের মানুষকে
জিও পলিটিক্সে কি চলছে, ইন্ডিয়ার এক্স্যাক্ট চ্যালেঞ্জ কি, এইটা উনি বোঝাতে শুরু করলেন। কোনো মানে সবাই হাততালি দেবে, সবাই বিশাল পপুলার করে মানে আনন্দ পাবে এরকম কোনো টপিক না, বরং এরকম টপিক যেটা সবার বোঝা উচিত, একটু হয়তো কঠিন টপিক, বাট যেটা মানুষের কাছে পৌঁছানো দরকার। তো চলুন, আমাদের টপিক আমরা পেয়ে গেছি, এবার উনি জিও পলিটিক্স নিয়ে কি কি বললেন দেখে নিই। পিএম মোদি প্রথমেই যেটা বললেন যে আমাদের রফতার আর বিস্তার এইভাবে এগিয়ে নিয়ে যেতে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস। জাতি হিসেবে আমাদের যদি কনফিডেন্স না থাকে যে আমরা পারবো, তাহলে তো পারবো না। আর তারপরেই আসবে আত্মনির্ভর ভারত, যদি আমাদের আত্মবিশ্বাস থাকে। মেক ইন ইন্ডিয়া, যে মেক ইন ইন্ডিয়া দিয়েই কিন্তু ভারত অ্যাকচুয়ালি সারা পৃথিবী জয় করতে পারবে। এরপর উনি প্রথম পয়েন্ট বললেন সেমিকন্ডাক্টর, যে সেমিকন্ডাক্টর নিয়ে আমরা প্রায়শই আলোচনা করি, যে সেমিকন্ডাক্টর ছাড়া আধুনিক পৃথিবীতে কিচ্ছু চলবে না। অলরেডি ভারতে 3টে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট রানিং, কাজ চলছে, উৎপাদন চলছে। আরও 7-8টা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ভারতে সামনের বছরগুলোতে হবে। এটা শুনে আমি আলাদাই আনন্দ পেলাম, কারণ সেমিকন্ডাক্টরের ব্যাপারে চীন থেকে তাইওয়ান পর্যন্ত বিভিন্ন দেশের ওপর আমাদের ডিপেন্ড করে থাকতে হয়। যখনই আমাদের ডিপেন্ডেন্স কমবে, আমরা জিওপলিটিক্যালি অনেক মজবুত হব। হয়তো প্রত্যেক মানুষ বুঝবে না সেমিকন্ডাক্টর কি। আপনি ট্রেনে, বাসে, চায়ের দোকানে যদি আলোচনা করেন, জানিস আমরা সেমিকন্ডাক্টর করছি, দূর সেমিকন্ডাক্টর খায় না, মাথায় দেয়। বাট এটা দরকার, এটা মানুষকে বোঝাতে হবে, বুঝতে হবে, তবে দেশ আগে এগোতে পারবে। 2, উনি বললেন ক্রিটিক্যাল মিনারেলের কথা। জিওপলিটিক্সে খুব শুনেছেন ক্রিটিক্যাল মিনারেল। মনে আছে আসিম মুনির আর পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা ব্রিফকেসে করে ক্রিটিক্যাল মিনারেল নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছিল, সেই ছবি খুব ভাইরাল হয়েছিল। তো উনি বললেন ভারত যাতে ক্রিটিক্যাল মিনারেলে কোনোভাবে পিছিয়ে না থাকে, তার জন্য বিভিন্ন দেশের সঙ্গে আমরা এগ্রিমেন্ট করছি দ্রুত গতিতে, যাতে ভারতেরও কখনো ক্রিটিক্যাল মিনারেলের অভাব না হয়। এবার ওই একই ব্যাপার, আপনি মর্নিং ওয়াক করতে করতে যদি আলোচনা করেন ক্রিটিক্যাল মিনারেল, লোকে বলবে কি জিনিস ক্রিটিক্যাল মিনারেল, কি সব বলছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা কবে আসবে বলুন না চাই। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দরকার, কিন্তু আজ থেকে 10 বছর পর আমাদের কোনো মা বোনকে যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার উপর ভরসা না করে থাকতে হয়, তার জন্য আজকে ক্রিটিক্যাল মিনারেল নিয়ে আলোচনাটা দরকার। 3, উনি বললেন এনার্জি সিকিউরিটির কথা। এনার্জি সিকিউরিটি আমরা জানি, যখন হরমুজ প্রণালীতে সমস্যা হলো, তখন আমাদের গ্যাস এবং তেল পেতে কি বড় প্রবলেম হয়ে গেল। এবং এনার্জি সিকিউরিটির জন্য পিএম মোদি অ্যানাউন্স করলেন আমাদের টার্গেট 2047-এর মধ্যে কেবল নিউক্লিয়ার এনার্জি থেকে 100 গিগাওয়াট ইলেকট্রিক জেনারেট করার। ইটস এ হিউজ। এবং উনি এটাও বললেন নেক্সট 10 বছরের মধ্যে ভারত 5টা নতুন নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করবে। দেখা যাক, করতে পারলে অসাধারণ ব্যাপার হবে। অন্তত আলোচনা হলো আজকে এগুলো। এরপর পিএম মোদি বললেন যে কেন আত্মবিশ্বাস দরকার, তার কারণ হচ্ছে ভারতের যে সামুদ্রিক এলাকা, এটাকে এতদিন অফিসিয়ালি নো গ্রো এরিয়া বলে রেখে দিয়েছিল, যেখানে কিছু গ্রোথ হবে না, এখানে কিছু করে দরকার নেই। এবার ভারত তার থট প্রসেস বদলেছে। ভারত কনফিডেন্ট আমরা সমুদ্রের নিচ থেকেও জিনিস তুলে আনতে পারি। তাই আগের বছর যেটা সমুদ্র মন্থন স্কিম লঞ্চ হয়েছিল, সেই ব্যাপারেই উনি বললেন যে এবার আমরা আমাদের সমুদ্রের ভিতরেও ডিপ ওয়াটারের নিচ থেকেও কোথায় কি আছে খুঁজে বের করে চেষ্টা করব আমাদের এনার্জি সিকিওর করার। তো নো গ্রো এরিয়া বলে কিছু থাকবে না, সমুদ্রের মধ্যেও আমরা কাজ করব। সেই আত্মবিশ্বাস দেশের রয়েছে, এই আত্মবিশ্বাস নিয়ে এগোতে হবে। নেক্সট উনি বললেন পিএনজির কথা।
আমরা স্কিল বাংলা চ্যানেলে কতবার বলেছি পাইপড ন্যাচারাল গ্যাস সব আমাদের টপিক। পিএম মোদি স্পিচে বললেন যে 2014 সালে উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন 70টা শহরে ভারতে পিএনজি কানেকশন ছিল, এখন আছে 700টা শহরে এবং এটা স্পিডে এই নেটওয়ার্ক বাড়ছে। সোলার নিয়ে পিএম মোদি ডেটা দিলেন যে উনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন 2 গিগাওয়াট আমাদের সারা দেশে সোলার ক্যাপাসিটি ছিল, আর আজকে কত আপনারা সবাই জানেন। সোলার নিয়ে আমরা লাস্ট 2 মাস আগে অবধি মনে হয় প্রায় টানা ডেলি আলোচনা করে গেছি। এরপর উনি বললেন ইলেকট্রিফিকেশান নিয়ে। কি বললেন? যে রেলওয়েতে 1925 সালে শুরু হয়েছিল ইলেকট্রিফিকেশান ব্রিটিশ ইন্ডিয়াতে, 2015 পর্যন্ত 90 বছরে রেলওয়েতে ইলেকট্রিফিকেশান হয়েছিল 30%, আর 2015 থেকে 2025 নেক্সট 10 বছরে রেলওয়েতে ইলেকট্রিফিকেশান হয়েছে 70%। স্পিড অ্যান্ড স্প্রেড, রফতার আর বিস্তার। হাইড্রোজেন ট্রেনের কথাও পিএম মোদি বললেন যে হাইড্রোজেন ট্রেন চালু করার মাধ্যমে ভারত সারা পৃথিবীর একটা এলিট ক্লাবে ঢুকে গেছে। হাইড্রোজেন ট্রেন টপিকটা নিয়ে আমি স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও করিনি, বাট স্কিল বাংলা ফেসবুক পেজে ভিডিও করেছিলাম। নেক্সট উনি আর একটা জিনিস বললেন, এই পয়েন্টটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, যেটা আমি আপনাদের মাঝে মধ্যেই বলি, যে ভারত যখন নিজেকে এই স্পিডে এগোচ্ছে, ভারত জানতো না কোভিড আসবে, কেউ জানতো না। ভারত জানতো না করোনা মিটলেই তারপর যুদ্ধ আসবে, রাশিয়া ইউক্রেন, ইরান আমেরিকা, কেউ জানতো না। কিন্তু এই হঠাৎ আসা বিপদের মধ্যে দাঁড়িয়ে হ্যান্ডেল করেছে ভারত এবং সেগুলোকে কাটিয়ে বেরিয়েছে। কিন্তু যখন গোটা দেশ এই বিপদের বিরুদ্ধে লড়ছে, সেখান থেকে কাটিয়ে বেরোচ্ছে, তখন কিছু মানুষ দেশে নেগেটিভিটি ছড়িয়ে গেছে। আপনাদের আশেপাশেও দেখবেন এরকম কিছু মানুষ পাবেন। পিএম মোদি বলছেন যে মানুষজন বলে গেছে পেট্রোল পাম্পে আর পেট্রোল পাবেন না, গ্যাস তো আর পাবেনই না, ডিজেল শেষ। তো আজকে তো দেশে পেট্রোলও আছে, গ্যাসও আছে, ডিজেলও আছে। প্রবলেমটা সলিউশন যখন করছে আমাদের দেশের মন্ত্রক, তখন একটু ভরসা রাখো, পজিটিভ কিছু করো, রাইট? নেগেটিভিটি ছড়িয়ে হবেটা কি? নেগেটিভিটি ছড়িয়ে তো কোনো সলিউশন হবে না। একটা পৈশাচিক আনন্দ পায় তারা, দেশ পিছোচ্ছে, এটা ছড়িয়ে তারা কি আনন্দ পায় ভগবান জানে। পিএম মোদি বললেন যে ইউরিয়া, লোকজন বলেছিল ইউরিয়া পাওয়া যাবে না, সব শেষ। ফার্টিলাইজার নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও করেছিলাম। এই মুহূর্তে পৃথিবীতে ইউরিয়া 3000 টাকা বস্তা, ভারতের চাষিদের ভর্তুকি দিয়ে সরকার দিচ্ছে 300 টাকা বস্তা। তো ফার্টিলাইজারের কথাও উনি বললেন, প্রত্যেকটা জিওপলিটিক্সের সঙ্গে কানেক্টেড। এরপর উনি বললেন যে ভারত যখন আত্মনির্ভর ইন্ডিয়ার স্লোগান দিয়েছিল, তখন অনেকে বলেছিল যে গ্লোবালাইজেশনের কি হবে, মানে ভারতকে আত্মনির্ভর হওয়ার দরকার নেই, আমরা বিদেশ থেকে কিনে কিনে আনবো, সবার সঙ্গে সম্পর্ক, গ্লোবালাইজেশন। আরে গ্লোবালাইজেশন মানে এটা নয় যে আমরা নিজেরা কিছু বানাবো না, আমরা বেচবো। তো উনি ওটা বললেন যে আজকে আপনি দেখুন যুদ্ধের সময় রিসোর্সকে উইপনাইজ করা হচ্ছে, যে আমি তেল যেতে দেব না। রিসোর্স উইপনাইজেশন, এই একটা শব্দের মাধ্যমে এই মুহূর্তের বড় বড় ওয়ার্ল্ড লিডারদের কিভাবে ঠোকা হলো, আলাদাই শব্দটা পিএম মোদি বেঁচেছেন বা যে অফিসাররা ওনাকে লিখে দিয়েছেন, আলাদাই মাথা লাগিয়েছে যে রিসোর্স উইপনাইজেশন করছে বিভিন্ন দেশ। এই সময় আমরা যেটুকু আত্মনির্ভর হতে পেরেছিলাম তাই আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি, আমাদের আরও আত্মনির্ভর হতে হবে। যেটা আমি সবসময় বলি, কালকে মালাক্কা স্ট্রেট আটকে গেল, অমুক স্ট্রেট আটকে গেল, আমরা করব কি? যদি আমরা আত্মনির্ভর থাকি আমাদের কিছু যাবে আসবে না। এরপর পিএম মোদি বললেন এফটিএ নিয়ে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট পৃথিবীর এতগুলো দেশের সঙ্গে হচ্ছে, এটা গ্লোবালাইজেশন। এবার এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ওই আর কি, হয়তো সবাই বুঝবে না, বাট এটা দিয়ে দেশ এগোবে। এবং উনি আমাদের দেশের সমস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বললেন, যারা এমএসএমইতে আছেন এই সুযোগ ছাড়বেন না। পৃথিবীতে একের পর এক দেশের সঙ্গে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে,
সারা পৃথিবীতে বিক্রি করুন জিনিস, আমাদের জিনিস পৌঁছে যেতে হবে সারা পৃথিবীতে, প্রত্যেকটা জিনিস, এবং সেটা যেন গ্লোবাল প্যারামিটার স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেটা খালি দেখে নিতে হবে। কারণ আমাদের অনেক জিনিস না বিদেশে এক্সপোর্ট হয় না, আটকে দেওয়া হয় যে স্ট্যান্ডার্ড ঠিক নেই, তো ওইখানে ভুল করলে চলবে না। এরপর পিএম মোদি বললেন আমাদের দেশের ওয়ার্ক কালচার পাল্টানোর কথা, যে আমাদের যারা ওয়ার্ক হচ্ছে হবে ঠিক আছে দেখছি না, এক্ষুনি করতে হবে, ফাস্ট স্পিড, যে যে ডিপার্টমেন্টে আছেন, যে যেখানে আছেন, তবে তো দেশের স্পিড বাড়বে। এবং এর জন্য আমাদের থট প্রসেস বদলাতে হবে, এবং তার জন্য অনেক রিফর্ম আনতে হবে অনেক জায়গায়, আইন থেকে শুরু করে, নিয়ম থেকে শুরু করে, কাজের ধরন পর্যন্ত। এরপর পিএম মোদি অ্যানাউন্স করলেন সপ্তধারা, যে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যানাউন্স হচ্ছে সপ্তধারা, 7টা মেন স্ট্রিম, যে 7টা স্ট্রিম দিয়ে ভারত এগোবে। এই 7টা স্ট্রিম যারা বুঝে যাবেন তারা বুঝে যাবেন নেক্সট 1 বছর বা 5 বছর বা 10 বছরে কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে, কোন ফিল্ডে চাকরি হবে, অটোমেটিক বুঝে যাবেন। দেখুন, প্রথম ধারা উনি বললেন ম্যানুফ্যাকচার, যে ভারতকে সারা পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হতে হবে, যে এখানে সব কিছু তৈরি হয়, ছোট থেকে ছোট জিনিস, বড় থেকে বড় জিনিস, সব আমাদের এখানে তৈরি হয়। আর ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম বানাতে গিয়ে উনি 3টে কথা বললেন, কস্ট, কোয়ালিটি, স্কেল, এই 3টে খেয়াল রাখতে হবে, যাতে আমরা চীনের থেকেও কম দামে দিয়ে দিতে পারি। কোয়ালিটি যেন এমন করি সারা পৃথিবী যেন না ভাবে ইন্ডিয়ান মাল নেবার আগে। আর আমাদের স্কেল করতে হবে, প্রচুর বেশি করে এক ধাক্কায় কাজ করতে হবে, যাতে অটোমেটিক দামটাও কমিয়ে আনতে পারি আমরা। করবে কারা? সরকার করবে না। ধরুন এই জলের বোতল, সরকার কি এই জলের বোতলটা বানাতে যাবে নাকি? জলের বোতল কোম্পানি বানাবে, রাইট? সরকার কি করবে? সরকার সিস্টেমটা তৈরি করে দেবে, যাতে ওই বোতল কোম্পানি লাইসেন্স তাড়াতাড়ি পেয়ে যায়, যাতে এই বোতল কোম্পানির থেকে কেউ তোলা না তুলতে যায়, যাতে ওই বোতল কোম্পানির থেকে যখন লরি করে মাল ঢুকবে বা বেরোবে রাস্তাটা স্মুথ থাকে, যাতে লরি স্পিডে যেতে পারে। সরকারের কাজ বোতল তৈরি না, গভর্নমেন্টের কাজ গভর্ন করা, সিস্টেম তৈরি করা। বোতল তৈরি আমার আপনার কাজ। কেউ একটা শুরু করুন, যে কোনো ম্যানুফ্যাকচারিং। কারা এই চ্যানেলে যারা আছেন কোনো রকম ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে যুক্ত, কমেন্ট করবেন, চাকরি করেন বা নিজে ব্যবসা চালান। সেকেন্ড, সপ্ত ধারার সেকেন্ড ধারা হলো অ্যাগ্রো অ্যান্ড ফুড, কৃষিকাজ। উনি কি বললেন? যে আমাদের কৃষকদের খালি ওই উৎপাদন করলাম, নিজেই খেলাম, পাশের গ্রামে বিক্রি করলাম চলবে না, সারা পৃথিবীতে বড় ব্র্যান্ড হতে হবে খাবারের। এবং আমরা যদি অর্গানিক চাষ করতে পারি, সারা পৃথিবীতে অর্গানিক খাবারের ডিম্যান্ড বাড়ছে, এত বড় বড় আমরা ব্র্যান্ড তৈরি করতে পারবো আমাদের এখানকার খাবার, ফল থেকে, সবজি থেকে, ড্রাই ফ্রুট থেকে সারা পৃথিবীতে যেতে পারে। নেক্সট, সেকেন্ডে কারা কারা আছেন বলবেন, কারা কারা কৃষিকাজ করেন, কোনো রকম কৃষিকাজের সঙ্গে যুক্ত, এবং এক্সপোর্ট করতে হবে আপনাদের জিনিসকে, শুধুমাত্র দেশে রেখে দিলে চলবে না। থার্ড, উনি বললেন থার্ড ধারা আমাদের টেকনোলজি আর ইনোভেশন। আজকের যুগ এআই এর যুগ। কে বলছেন? প্রধানমন্ত্রী মোদি বলছেন, এবং এই মিশনেই রয়েছি। প্রধানমন্ত্রী মোদিজি আজকে 15ই আগস্ট বলছেন, আমি মনে হয় গতকাল বা গত পরশু বলেছিলাম, যে সোলারের যে আমার মিশন ছিল সেটা মোটামুটি ডান, এবার অটোমেটিক সিস্টেম তৈরি হয়ে গেছে সোলারের, সারা ভারত সোলার হয়ে যাবে। এবার আমার নেক্সট মিশন এআই মিশন। দেখে ভালো লাগলো যে আমি সঠিক ট্র্যাকে আছি। পিএম মোদিও একই ঘোষণা করলেন। নেক্সট, উনি বললেন আমাদের চতুর্থ ধারা হবে গতিশক্তি। গতিশক্তি মানে আমাদের রাস্তা বানাতে হবে, এয়ারপোর্ট বানাতে হবে, মেট্রো বানাতে হবে, রেলওয়ে বানাতে হবে, পোর্ট বানাতে হবে, ওয়ার্ল্ড ক্লাস বানাতে হবে, তবে আমাদের এখানে ট্রান্সপোর্টেশন বাড়বে, তবে স্পিড বাড়বে, গতি আসবে। নেক্সট, আমাদের পঞ্চম ধারা হচ্ছে ডিফেন্স। মোদিজি বললেন
যে আজকের দুনিয়ায় যেখানে চারিদিকে যুদ্ধ চলছে, ভারত মার্কেট হবে না যে বাকিরা এসে আমাদের এখানে বেচে দিয়ে যাবে, ভারত গ্লোবাল সাপ্লায়ার হবে। খেয়াল করে দেখুন তো, যারা এই চ্যানেলটা লাস্ট 6 মাস ধরে অন্তত ফলো করেন, কতবার বলেছি ভারত ডিফেন্সে গ্লোবাল সাপ্লায়ার হওয়ার দিকে চোখ রাখছে। মিলছে? এবং উনি সাইবার ডিফেন্সের কথাও বললেন একই সঙ্গে। 6 নম্বর ধারা হিসেবে উনি বললেন গ্রিন ইকোনমির কথা। আমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে? গ্রিন ইকোনমির দিকে যেতে হবে, গ্লোবাল ওয়ার্মিং কমাতে হবে, কার্বন নিঃসরণ কমাতে হবে। আর 7 নাম্বার উনি বললেন সফট পাওয়ারের কথা। সফট পাওয়ার ভারতবর্ষের সফট পাওয়ারও বাড়াতে হবে। এই টার্মটা আমি বলেছি না আপনাদেরকে? সফট পাওয়ার জিওপলিটিক্সে কোন দেশের কতটা প্রভাব সারা পৃথিবীর বাকি দেশগুলোর ওপর। ভারতের সফট পাওয়ার আয়ুর্বেদ, যোগ, হিল ইন ইন্ডিয়া, এইগুলো। আয়ুর্বেদ এবং যোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। যোগ যাতে ভারতীয়রাও শেখে, আরো চর্চা করে, তবে না পৃথিবীতে ছড়াতে পারবো। তার জন্য আমি আজকে অ্যানাউন্স করছি আপনাদেরকে, যারা আপনারা আমাদের এআই কারিকুলামে যুক্ত হচ্ছেন, আপনাদেরকেও আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বেস্ট টিচারকে দিয়ে অনলাইনে যোগাসনের ক্লাস করিয়ে দেব সেপ্টেম্বর মাসে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এটা আমাদের প্রাচীন ধন সম্পদ, আমাদের মুনি ঋষিরা আমাদের দিয়ে গেছিলেন এমন একটা টেকনোলজি যেটা দিয়ে আমরা সারা পৃথিবীতে রেসপেক্ট আদায় করে নিতে পারি। হিল ইন ইন্ডিয়া, ভারতে মেডিকেল ট্যুরিজম বাড়ছে। পেপারে পড়েছেন নিশ্চয়ই কদিন আগে, ইংল্যান্ড থেকে লোকেরা আসছে ভারতে চিকিৎসা করাতে, কারণ বেটার ট্রিটমেন্ট, কম খরচ। ভাবা যেত নাকি আমাদের ছোটবেলায় যে ভারতে ব্রিটিশরা আসবে চিকিৎসা করাতে? কন্টেন্ট, আমি আপনাদের বলি এআই শিখুন, কন্টেন্ট ক্রিয়েটার হন, ভিডিও বানান, কন্টেন্টের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে যেতে হবে। অ্যানিমেশন থেকে, সিনেমা থেকে, যে যেভাবে পারবেন, ইউটিউব ভিডিও থেকে, ফেসবুক ভিডিও থেকে, রিল বানিয়ে কোনো ইয়ে নয়, যে এমন ভিডিও যেটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, সেই ভিডিওটা রিল ফরম্যাটে হতে পারে। মানে শুধু নাচের রিল নয়, নাচ হলে সেই নাচের যেন একটা ভ্যালু থাকে, তার পিছনে যেন পরিশ্রম থাকে। গানও হতে পারে, সেই গানটার যেন লেভেল থাকে, কোয়ালিটি থাকে। আঁকাও হতে পারে, সেই আঁকাটার যেন একটা ইম্প্যাক্ট থাকে। যেটাই করবেন ডেডিকেশন দিয়ে, যেন ভারতীয়রা প্রত্যেক ফিল্ডে সারা পৃথিবী কাঁপাতে পারে। এবং ট্যুরিজমের কথা বললেন উনি, যে সফট পাওয়ার বাড়বে কি করে? সারা পৃথিবীর লোককে আমাদের আহ্বান করতে হবে, আমাদের দেশে ঘুরতে এসো। সরকার করবে না, আপনাকে ট্যুরিজম এজেন্সি খুলতে হবে, ট্যুরিস্ট গাইড হতে হবে, হোটেল বানাতে হবে, করতে তো হবে আমাদেরই। সরকার ইকোসিস্টেম তৈরি করে দেবে। এরপর পিএম মোদি বললেন যে কেন আমাদের দেশের কোম্পানিগুলো, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ব্যাংকিং কোম্পানি, সার্ভিস কোম্পানি সারা পৃথিবীর টপ কোম্পানির মধ্যে আসবে না। একথা আমরা স্কিল বাংলা চ্যানেলে আলোচনা করি যে আমেরিকা, ভাই আমেরিকা হয়েছে একটা বোয়িং এর জন্য, একটা ওদের যে বড় বড় কোম্পানিগুলো তার জন্য, লকহিড মার্টিনের জন্য। ভারত কি করে ওই লেভেলে উঠবে যদি না ভারতের এরকম বড় বড় কোম্পানি থাকে? আর আমরা মনে করি আমাদের দেশের শিল্পপতিরা দেশ লুটে নিল গো, খেয়ে নিল গো। থট প্রসেস বদলাতে হবে। আমরা কি করি? একটা ইউনিয়ন খুলে 1000 জন লোক কারখানায় কাজ করে খাচ্ছিল, আন্দোলন করে কারখানা বন্ধ করে দিই, ব্যাস 1000 জনের ফ্যামিলি শেষ। বিশাল বিপ্লব করে ফেললাম। বিপ্লব যদি করতে হয় পড়াশোনা করো, পড়াশোনা করে ব্যাংক থেকে লোন নাও, প্ল্যানিং সাজাও, আর একটা কারখানা বানাও, আর একটা কারখানাকে 10-15 বছর ধরে ঘাম ঝরিয়ে স্টেবল করো, সেইখানে 1000 জন কর্মীকে কাজ দাও, দিয়ে তুমি দেখিয়ে দাও যে ওই যে 15 বছর ধরে পাশের যে কারখানাতে 1000 জন কর্মী কাজ করছে, তাদের যা স্যালারি, তাদের যা লিভিং স্ট্যান্ডার্ড, তার থেকে আমি আমার কোম্পানির কর্মীদের স্যালারি লিভিং স্ট্যান্ডার্ড বেটার করে দিয়েছি। এটা হলো সলিউশন।
ওই কোম্পানিতে আন্দোলন করে কোম্পানি বন্ধ করে দেওয়াটা সলিউশন নয়, দেশের ক্ষতি করা। ভালো শিল্পপতি হওয়ার মাধ্যমে সলিউশন দিতে হবে, শিল্পপতিদের সমালোচনা করার মাধ্যমে নয়। নেক্সট ওনার আলোচনা পুরো আমার মনে হলো ইউথ ফোকাসড হয়ে গেল এবার জিওপলিটিক্সের পর। এবার উনি যুব সমাজকে নিয়ে বলতে শুরু করলেন, এডুকেশন নিয়ে বললেন। আমাদের দেশে 350টা ইউনিভার্সিটি ছিল 2014-তে, এখন প্রায় 1000টা আছে। বললেন প্রায় 10,000 অটল ল্যাব উনি স্টুডেন্টদের জন্য খুলে দিয়েছেন। বললেন সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট আমার দিক থেকে যেটা লেগেছে, প্রত্যেকের আলাদা আলাদা, আমি যেহেতু এই ফিল্ডের তো আমার এটাই লাগবে। নেক্সট 1 বছরে 1 কোটি যুবক যুবতীকে পিএম মোদি বললেন স্কিল করা হবে এআইতে, কারণ এআই শিখলে তবেই আজকের দিনে কম্পিটিশনে টিকে থাকা যাবে, তবেই পৃথিবীতে রাজ করা যাবে। বারবার লাস্ট কয়েকদিন ধরে যে কথা বলে আসছি, লালকেল্লা থেকে আজ অ্যানাউন্স হলো 1 কোটি যুবক যুবতীকে 1 বছরে স্কিলড করা হবে এআইতে। গোটা স্পিচে আপনি এরকম আর কোনো অ্যানাউন্সমেন্ট দেখবেন না। বোঝা যাচ্ছে আজকের দিনের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, এআই। যে মিস করছেন, ভাবছেন পরে শিখলে চলবে, সে 2 বছর পর হাড়ে হাড়ে বুঝতে পারবেন কি ক্ষতি করে ফেলেছেন। নেক্সট ইউথদের ব্যাপারেই উনি বললেন নেশামুক্ত ভারতের ব্যাপারে 100 সপ্তাহ ধরে ক্যাম্পেইন চলবে। আধ্যাত্মিক গুরুরা তাদের মতো চেষ্টা করবে, এনজিওরা তাদের মতো চেষ্টা করবে, পাবলিকের মতো চেষ্টা করবে ভারত থেকে নেশা কমানোর। একজন যদি নেশা করে না, পরিবারের একটা ফ্যামিলি শেষ হয়ে যায়, নিজের চোখে দেখেছি। নেশা ধরা সহজ, ছাড়া সহজ না। এগিয়ে আসুন স্কিল বাংলা পরিবার, নেশামুক্ত ভারত গড়তে। নেক্সট উনি আর একটা অ্যানাউন্সমেন্ট করলেন, ফ্রি অনলাইন কোচিং পুরো নেটওয়ার্ক উনি স্থাপন করবেন ভারতের টিচারদের নিয়ে। দেখা যাক কি পরিকল্পনা আসে। আমাদের ইনস্টিটিউটও এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, ফ্রি অনলাইন কোচিং প্রোগ্রামে যেরকম সুযোগ পাওয়া যাবে আমরা নিজেদের কন্ট্রিবিউশন রাখতে চাই, কাঠবিড়ালির ভূমিকা আমরা পালন করব। প্ল্যান তৈরি হবে, আসবে রিপোর্ট, সেই অনুযায়ী আমরা এগোবো। এরপর ছাত্রদের জন্য উনি বললেন, ছাত্রছাত্রীদের জন্য স্পোর্টস ইকোসিস্টেম তৈরি করার কথা, যেখানে ট্যালেন্ট হান্ট হবে, গ্রামে গ্রামে গিয়ে খেলাধুলোয় ভালো ছেলে মেয়েদের খুঁজে বের করা হবে, তাদের ট্রেনিং দেওয়া হবে। তার জন্য স্পোর্টস নিউট্রিশন থেকে শুরু করে, স্পোর্টস মেডিসিন থেকে শুরু করে, স্পোর্টস পড়াশোনা থেকে শুরু করে, স্পোর্টস কোচিং থেকে শুরু করে, যদি আমরা খেলাধুলাকে সারা পৃথিবীতে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, শুধু দেশের নাম হবে না, খেলাধুলো যদি ইউথদের রক্তের মধ্যে মিশে যায় না, সুস্থ থাকবে গোটা দেশ। খেলাধুলো ছেড়ে দিয়েই তো এই অবস্থা, মানুষ এত অসুস্থ শারীরিকভাবে মানসিকভাবে। লাস্টে পিএম মোদি বললেন নকশাল এবং মাওবাদী দমনের সাফল্যের কথা, যে নকশাল এবং মাওবাদীদের তো দমন করা গেছে, কিন্তু যারা দিমাগি নকশাল, মানে ইংরাজি করলে হয় আরবান নকশাল, তারা সুযোগ খুঁজে বেড়াচ্ছে। কোন সুযোগে দেশের মধ্যে কি অ্যানার্কি তৈরি করা যায়, কি গন্ডগোল পাকানো যায়, এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, এদেরকে সামলাতে হবে। এবং আর একটা বড় অ্যানাউন্সমেন্ট, পিএম মোদি বললেন, ডিটেল কিছু এখনো আসেনি, সিভিল ডিফেন্স ফোর্স তৈরি করার কথা উনি ভাবছেন। সিভিল ডিফেন্স ফোর্স গোটা দেশের গেম চেঞ্জিং একটা ঘটনা ঘটতে পারে যদি সিভিল ডিফেন্স ফোর্স বানানো যায়। সিভিল ডিফেন্স ফোর্স ভারতের মতো দেশে আমিও মনে করি খুব 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 করে দরকার। আলাদাই একটা সিকিউরিটি চলে আসবে যদি আমাদের দেশে সিভিল ডিফেন্স ফোর্স হয়। এরপর একদম লাস্টের দিকে পিএম মোদি শেষ করলেন বক্তব্য গার্লস পাওয়ারকে দিয়ে। উনি বললেন যে আমাদের দেশের আর্মিতে আজকে মেয়েরা যোগ দিচ্ছে, এবং উনি পার্সোনাল একটা অভিজ্ঞতার কথা বললেন যে উনি সানন্দে একটা সেমিকন্ডাক্টর প্ল্যান্টে গেছেন, সেখানে আদিবাসী মেয়ে সে চাকরি করছে,
এবং সেই আদিবাসী মেয়ে এমন গ্রাম থেকে এসছে যে গ্রামে কেউ কোনোদিন পাসপোর্ট শব্দটাও শোনেনি। সে বিদেশে গিয়ে সেমিকন্ডাক্টরের ট্রেনিং নিয়ে কনফিডেন্সের সঙ্গে চাকরি করছে। দিস ইজ নিউ ইন্ডিয়া। সেই গ্রাম থেকে উঠে এসে বিদেশে গিয়ে ট্রেনিং নিয়ে ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দিস ইজ গার্ল পাওয়ার, দিস ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট। ফেসবুকে বক্তৃতা দেওয়া উইমেন এম্পাওয়ারমেন্ট নয়। এবং এই সূত্রেই পিএম মোদি সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে আবেদন জানালেন যে পলিটিক্সে লোকসভায়, বিধানসভায় মহিলাদের, এমএলএ এমপিদের 33% সংরক্ষণের জন্য সমস্ত দলের উচিত এগিয়ে এসে এই সংরক্ষণের পক্ষে ভোট দেওয়া। কারণ এখানে পিএম মোদির হাতে সংখ্যা নেই, 2/3 মেজরিটি লাগবে ভোটে পাশ করাতে, আর সেখানে অন্য পলিটিক্যাল পার্টিদের সাপোর্ট লাগবে। এর আগে যখন এই প্রস্তাব আনা হয়েছিল অন্য পলিটিক্যাল পার্টিদের বিরোধিতায় এটা পাশ করানো যায়নি, যাতে করে এমএলএ এমপি এই গোটা ব্যাপারটা, ভারতের রাজনীতি এটা পুরুষ নির্ভর, পুরুষতান্ত্রিক না হয়ে থেকে আমাদের ইয়াং জেনারেশনের, নতুন জেনারেশনের মেয়েরাও এবার দেশকে নেতৃত্ব দিতে পারে জনপ্রতিনিধি হিসেবে। নেক্সট, সোশ্যাল সিকিউরিটির কথা বললেন পিএম মোদি, আয়ুষ্মান ভারতের ব্যাপারে। এরপর উনি একটা সাহায্য চাইলেন দেশবাসীর কাছে। কি সাহায্য? উনি বললেন একটা লিড করতে হবে। কি লিড করতে হবে? প্রত্যেককে নিজের বাড়িতে 1-2 ঘন্টা বসে, যে সেন্সাস চলছে এখন তো নিজেই ফোনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে নিজের ফ্যামিলির তথ্য আপলোড করা যায়, বাড়ির সবাইকে নিয়ে 1-2 ঘন্টা টাইম দেশের জন্য ডেডিকেট করে সেন্সাসটা ঠিকভাবে নিজে করে ফেলতে। যদি এটা করা যায়, এটা খালি জনগণনা নয়, যা যা ইনফরমেশন যদি ঠিকভাবে দেওয়া যায়, ওই ইনফরমেশনের ওপর ভিত্তি করে তৈরি হবে আমাদের দেশের পলিসি। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের অবস্থা যদি চলে আসে, সেই ডেটাবেস থেকে তৈরি হবে পলিসি, দেশকে কোন ডাইরেকশনে নিয়ে যাওয়া উচিত, কিভাবে নিয়ে যাওয়া উচিত। এবং লাস্টে উনি আবারও বললেন কলোনিয়াল হ্যাংওভার, গোলামি মানসিকতা, দাসত্বের মানসিকতা ত্যাগ করে আমাদের এগিয়ে যেতে হবে। আর পিএম মোদির স্পিচ এখানেই শেষ হলো বন্দে মাতরম ধ্বনি দিয়ে। আমি পিএম মোদির স্পিচ ডিকোড করার পর আপনাদের সকলকে আহ্বান জানাবো, এআই 1 কোটি যুবক যুবতীকে 1 বছরের মধ্যে আমাদের স্কিলড করতে হবে এআইতে। আপনি টিচার, যদি এআই ঠিকমতো ইউজ করতে জানেন, স্টুডেন্টদের জন্য সেরা কোশ্চেন আনসার বানিয়ে নিতে পারবেন এআই দিয়ে। আপনি সেলসে আছেন, সেলস পিচ কি হবে, কোন কাস্টমার বা ক্লায়েন্টের জন্য কোন প্রোডাক্ট ঠিক হবে, এআই দিয়ে আপনি ইজিলি পেয়ে যাবেন। আপনার সারাদিনের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে যদি ঠিকঠাক এআইকে ইনপুট দিতে পারেন। আপনি প্রাইভেট ফার্মে কাজ করেন, রিপোর্ট তৈরি 5 ঘন্টা ধরে যেটা মাথা খাটিয়ে আপনি পারবেন না, এআই আপনাকে 15 মিনিটে করে দেবে। আপনি ডাক্তার, আমি ভুবনেশ্বর অ্যাপোলোতে চেক আপে গেছিলাম বছর 1.5 বা বছর 2 আগে পুরো এআই দিয়ে কোশ্চেন দেখতে দেখতে আমাকে নির্দিষ্ট একটা রোগের দিকে নিয়ে চলে গেল। ডাক্তারবাবু 15 মিনিট টাইম বেঁচে গেল। 15 মিনিট ধরে আমি খালি এআইতে একটার পর একটা কোশ্চেন আসছে, ওটার আনসার দিচ্ছি, ওটার ওপর আর একটা কোশ্চেন চলে আসছে। ডাক্তারবাবুর কাছে যখন ঢুকলাম, ওনার কাছে পুরো আমার ব্যাপারে কোশ্চেন অ্যান্সার লিস্ট রেডি। ওনার ট্রিটমেন্ট অনেক বেটার হতে পারলো। তারপর উনি ফাইনাল কোশ্চেন করে বুঝে চেক আপ করে ওষুধ দিলেন। তো সমস্ত জায়গায়, বাড়িতে আছেন গৃহবধূ বা অবসরপ্রাপ্ত মানুষ বা স্টুডেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন, আজকের দিনে এআই দিয়েই ভিডিও এডিট হয়, থাম্বনেল তৈরি হয়, গ্রাফিক্স ডিজাইন হয়। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি বাড়িতে বসে উপার্জন করতে পারবেন যদি এআই জানেন। আর এর জন্য আপনারা জানেন আগামীকাল সন্ধে 7টা থেকে আমাদের এআই এর ক্লাস শুরু হবে। যারা ভারত থেকে দেখলেন এই ভিডিও, এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার, এই নাম্বারে কল করুন এখনই, ঠিক আছে? এবং এই নাম্বারে কল করার পর 1 প্রেস করতে বলবে।
আপনার মনে এআই কোর্স নিয়ে যা যা জিজ্ঞাস্য জেনে নিয়ে আমার টিম আপনাকে গাইড করে দেবে, এনরোল করে নিন। 15ই আগস্ট উপলক্ষে কোনো ছাড় নেই, কোনো ডিসকাউন্ট আমি বিশ্বাস করি না। স্কিল বাংলায় ওরকম চলে না যে ফিস বেড়ে গেল কমে গেল। হ্যাঁ, এটুকু কথা দিয়ে দিলাম, চলুন যে যারা যারা ভর্তি হচ্ছেন তাদেরকে যোগাসনের কোর্স, পুরো কোর্স, কারিকুলাম, একটা ক্লাস নয়, পুরো কোর্স আমি ফ্রিতে দিয়ে দেবো। এটা 15ই আগস্ট উপলক্ষে গিফট। ওকে, বাংলাদেশের যারা আছেন আপনাদের তো কল লাগবে না, আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে দিন যে এই কোর্স সম্পর্কে জানতে চাই, আপনাকে হোয়াটসঅ্যাপে আমার টিম কানেক্ট করে নেবে, দিয়ে আপনি এনরোল করে নিন। আর আগামীকাল সন্ধ্যে 7টায় ক্লাস করতে, ভারতীয় সময় সন্ধ্যে 7টায়, কারো প্রবলেম হলে ক্লাস সাপোর্টের জন্য এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আপনাকে পুরো সাপোর্ট দিয়ে দেওয়া হবে যে কি করে আপনি ক্লাস করতে পারবেন। কোনো অসুবিধা নেই, নিজের বাড়িতে বসে আপনি নিশ্চিন্তে ক্লাস করতে পারবেন অনলাইনে। সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।